সকলকে স্বাগত জানাই টিনস বাড়ি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 7-এর চ্যাপ্টার 5-এর অপুষ্টি ও স্থূলত্ব এই অংশটা নিয়ে আলোচনা করব। তোমাদের বইতে এই জায়গায় বেশ কতগুলো রোগের নাম দিয়েছে, সেই রোগগুলো কিসের অভাবের জন্য হয় সেগুলো আমরা দেখব এবং তার সাথে সাথে সেই অভাবগুলো কোন কোন খাদ্যের সাহায্যে সেগুলো অভাবগুলো মিটে যাবে সেগুলোও দেখে নেব। চলো শুরু করা যাক। প্রথমেই আসি সেটা বলেছে হলো গয়টা, টেরাচোক, জড়বুদ্ধি। এই রোগগুলো মানে এগুলো অনেকগুলো রোগ আমি একসাথে লিখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। মানে একটাই উপাদান যেটার অভাবে এই রোগগুলো হচ্ছে, সেই উপাদানটা হলো আয়োডিন। ঠিক আছে, আয়োডিনের অভাবের জন্য এই মানে সমস্যাগুলো হতে পারে। এবার এখানে বলে দিই যে গয়টার কি। গয়টার হলো এমন একটা রোগ যেখানে আমাদের যেই গলায় অবস্থান করে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যে থাইরক্সিন খরিত হচ্ছে বা হরমোন খরিত হয়, সেই হরমোনটা বেশি বেশি খরিত হয়, তার ফলেই গয়টার রোগ হয়। গয়টার রোগ দেখে কিভাবে বুঝবে? গলা খুব ফুলে যায়, চোখগুলো খুব বড় বড় হয়ে যায়, দেখে মনে হয় চোখগুলো ঠিকরে বেরিয়ে আসছে, অনেক সময় গলায় এরকম কলারও পড়তে দেয়। তো সেখান থেকে বুঝতে পারবে যে সেই মানুষটির গয়টার রোগ হয়েছে। এখানে আরও একটা কথা বলে দিই, এই গয়টার রোগ কিসের অভাবে হচ্ছে দেখলাম? আয়োডিনের অভাবে হচ্ছে। যে সমস্ত মানুষেরা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন, পাহাড়ের মাটিতে আয়োডিনের অভাব আছে, ফলে সেখানে যে সমস্ত খাদ্য তৈরি হয়, খাদ্যশস্য উৎপন্ন হয়, সেগুলোতেও আয়োডিনের অভাব আছে। সেই জন্য যে সমস্ত মানুষরা পাহাড়ি অঞ্চলে বসবাস করেন তাদের মধ্যেই গয়টারের প্রবণতা অনেকটা বেশি দেখা যায়। ক্লিয়ার? এছাড়াও মানে আয়োডিনের অভাবে কি কি মানে লক্ষণ দেখা যাচ্ছে? ট্যারা চোখ হয় অনেক সময়, অনেক শিশুদের ক্ষেত্রে যাদের অপুষ্টি আছে তাদের দেখবে চোখের একটু সমস্যা আছে, তাদের কিন্তু মানে আয়োডিনের অভাবে হয়। এবার বলে দিই, সমস্ত ট্যারা চোখই কিন্তু এটার কারণে হয় না, অনেক সময় চোখেরও অনেক সমস্যার জন্য হয়, কিন্তু প্রধানত অপুষ্টি মানে যখন দেখবে একটা বাচ্চার শরীরে বা একটা মানুষের শরীরে বিভিন্ন রকম অপুষ্টি রয়েছে, তাকে দেখে বোঝা যাবে যে তিনি যথাযথ পুষ্টি পাচ্ছেন না, তার ক্ষেত্রে বলা যায় যে এই ট্যারা চোখটার একটা কারণ হতে পারে আয়োডিন। এছাড়াও যখন একটা মা গর্ভবতী থাকেন তখন তার শরীরে যথাযথ যদি খাদ্য না থাকে, সেই মানে সেই মা যে সন্তানের জন্ম দেবেন তার ক্ষেত্রে সেই শিশু ট্যারা হতে পারে বা সেই শিশু জড় বুদ্ধি সম্পন্ন হতে পারে, মানে তার মেন্টাল ডেভেলপমেন্ট হবে না, মানে তার মেন্টাল ডেভেলপমেন্ট হ্যাম্পার হয়েছে বা ভালোভাবে হয়নি, সেক্ষেত্রে সে মানে এটা একটা সমস্যা। সেই জন্য সব সময় যে মানে প্রেগনেন্ট মায়েদেরকে আয়োডিন যাতে যথাযথ পরিমাণ খাবার পাচ্ছে সেটা দেখা হয়। এবার আসি, তাহলে এতগুলো কথা যে বললাম, তাহলে আয়োডিন আমরা পাবো কোথা থেকে? আচ্ছা, আমি এমনভাবেই লিখেছি যাতে তোমাদের সাথে সাথে এই অভাবের ফলে মানে অভাবগুলোর যে কারণে হচ্ছে সেগুলোর উৎস কি সেটাও পাশাপাশি পড়ে নাও, তাহলে তোমাদের মনে রাখতে সুবিধা হবে। তোমাদের বইতে এই জিনিসটাই 2-3খানা পাতাতে মানে ছড়িয়ে লেখা আছে, আমি জিনিসটা কম্প্যাক্ট করার চেষ্টা করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয় এবং মনে রাখতে সবচেয়ে বেশি সুবিধা হয়। দেখো, আয়োডিন সবচেয়ে বেশি আমরা পেয়ে থাকি সেটা হলো আয়োডিন যুক্ত যে লবণ মার্কেটে পাওয়া যায় সেগুলো থেকে। তাহলে আমাদেরকে আয়োডিন যুক্ত লবণ ব্যবহার করা উচিত, যার ফলে যেখান থেকে আমরা আয়োডিন পাবো। এছাড়া আয়োডিন কি থেকে পেয়ে থাকি? ডাবের জল থেকে কিছুর পরিমাণ পেয়ে থাকি, সামুদ্রিক বিভিন্ন মাছ মাংস থেকে, সামুদ্রিক বিভিন্ন প্রাণীর থেকে পেয়ে থাকি, মানে ধরো যারা সি ফুড খায়, স্কুইড, আরও যা যা আছে আর কি, বা তুমি চিংড়ি মাছটা যেগুলো থেকেও পেতে পারো। তার সাথে সাথে মাছ, দুধ, ডিম এগুলো থেকেও মানে শরীরের যতটা চাহিদা সেটা মানে মাছ, দুধ, ডিম এগুলো খেলে পেয়ে যাবে। তারপর আসি হলো অ্যানিমিয়া বা রক্তাল্পতা। এটা আয়রনের অভাবে হয়, যদিও অ্যানিমিয়া হওয়ার আরও অনেক কারণ আছে, এটা একটা কারণ যে আয়রনের অভাবে অ্যানিমিয়া হয়। এবারে অ্যানিমিয়া নামটার বাংলাটা দেখো, রক্তাল্পতা নামটা থেকেই বুঝতে পারছো রক্তের অল্পতা হয়েছে, মানে রক্ত কম আছে। এই যে রক্তাল্পতা রোগ সেটা হচ্ছে আয়রনের অভাবে। অনেক সময় আয়োডিন আর আয়রন গুলিয়ে যায়, আয়রন মানে হলো লোহা, যেটাকে আমরা লোহা হিসাবে জানি, সেইটার অভাবে হচ্ছে। এই যে রক্তাল্পতা কি আগে বলে দিই। দেখো, আমাদের শরীরে রক্ত আছে, এর ভিতরে আছে লোহিত রক্তকণিকা। লোহিত মানে হলো যেটা লাল রক্তকণিকা। এবার এই লোহিত রক্তকণিকা ভেতরে আছে হলো হিমোগ্লোবিন। তাহলে আমাদের রক্তের ভিতরে রয়েছে লোহিত রক্তকণিকা, লোহিত রক্তকণিকার ভিতরে রয়েছে হিমোগ্লোবিন। ঠিক আছে, এই হিমোগ্লোবিন নামটাকে যদি ভাঙি সেটা থেকে পাবো হিম
প্লাস গ্লোবিন। হিম মানে হলো আয়রন বা এইটাকে বোঝাচ্ছে, গ্লোবিন মানে হলো প্রোটিন। তার মানে এই যে লোহিত রক্তকণিকার মধ্যে যে হিমোগ্লোবিন রয়েছে সেটা কি কি দিয়ে তৈরি? আয়রন আর প্রোটিন দিয়ে তৈরি। এই যে লোহিত রক্তকণিকা, এটার কাজ কি? এই যে লোহিত রক্তকণিকা, এটা আমরা যখন নিঃশ্বাস নিচ্ছি আমাদের ফুসফুসে অক্সিজেন যাচ্ছে, সেই অক্সিজেনটা আমাদের ফুসফুসকে ঘিরে যে রক্ত জালকগুলো রয়েছে, মানে ফুসফুসের ভিতরে যে অ্যালভিওলাইগুলো রয়েছে, এরকম ধরনের দেখতে হয়, এরকম ধরনের বাল্বের মতো, এর গায়ে অসংখ্য রক্তজালিকা রয়েছে। এই যে বেলুনের ভিতর থেকে অক্সিজেনটা এই রক্তজালকগুলোতে চলে আসছে। এবার এগুলোর মাধ্যমে এই রক্তজালকগুলো কি করছে? সেই যে অক্সিজেনটাকে আমাদের সারা শরীরে ছড়িয়ে দিচ্ছে। এবার এই অক্সিজেনটাই কোষে যাচ্ছে, কোষে গিয়ে শক্তি উৎপন্ন করছে, মানে খাদ্যকে ভেঙে দিচ্ছে, সেখান থেকে শক্তি উৎপন্ন করছে। ধরো আমরা খাদ্য খাচ্ছি কিন্তু ধরো যথাযথ পরিমাণ শরীরে অক্সিজেন যাচ্ছে না, তাহলে কি হবে? শক্তি কিন্তু ততটা পরিমাণ তৈরি হবে না, যার ফলে আমরা ক্লান্ত অনুভব করব। ঠিক আছে, সেজন্য অ্যানিমিয়া হলে আরও একটা জিনিস দেখা যায় যে মানুষ খুব সহজে ক্লান্ত হয়ে পড়ে, ক্লান্তি অনুভব করে। এবার এই অ্যানিমিয়াটা হবে কেন? দেখো, একটা যেটা বললাম, এই যে হিম বা আয়রন তোমার শরীরে কম আছে। দ্বিতীয় হলো কারোর ক্ষেত্রে ধরো কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, খুব বেশি ব্লিডিং হয়েছে, তার ক্ষেত্রে শরীর থেকে রক্তপাত হয়েছে, তার ফলে তার শরীরে অ্যানিমিয়া হয়েছে। বা ধরো কারোর বিশেষ কোনো কারণে শরীরে রক্ত কম উৎপন্ন হয়, এই কারণগুলোর ক্ষেত্রে শরীরে অ্যানিমিয়া হতে পারে। ক্লিয়ার? তাহলে মোট কথা রক্তাল্পতাকে মানে দূর করতে গেলে আমাদেরকে আয়রনযুক্ত খাবার খেতে হবে। আয়রনযুক্ত খাবার প্রধানত পাওয়া যায় মাছ, মাংস, ডিম এগুলো থেকে। তাছাড়াও পেয়ারা, আমলকি, বেদানা, খেজুর, আখ মানে আখের গুড়, গম এগুলো থেকেও পাওয়া যায়। কি অনেক বেশি উৎস আছে, দেখবে অনেক সময় রক্তাল্পতা হলে কুলেখাড়া পাতার রস খেতে বলে, বেদানা খেতে বলে, এগুলোতেও হয়, বিটেও আছে। ঠিক আছে, তাহলে এইগুলোর ভিতরে আয়রন আছে। কিন্তু আরেকটা জিনিস জেনে রাখবে, আয়রন অ্যাবজর্পশান, আমরা যখন আয়রন জাতীয় খাদ্য খাচ্ছি সেই খাদ্যটাকে তো খেলেই হবে না, সেটাকে রক্ত অবধি নিয়ে যেতে হবে। যখন সেটা মানে রক্ত অবধি নিয়ে যেতে হবে, রক্তে শোষণ করাতে হবে, তখন কিন্তু তার সাথে ভিটামিন সি জাতীয় খাবারও খেতে হবে, মানে টক জাতীয় খাবারও খেতে হবে, তবেই সেটা অ্যাবজর্ব হবে। সেই কারণে আমলকি, পেয়ারা এই জাতীয় খাদ্য থেকে আয়রন অ্যাবজর্পশান অনেক বেশি হয়, কারণ পেয়ারা, আমলকি এগুলোর ভেতরে অলরেডি ভিটামিন সি আছে। এই ভিটামিন সিগুলো আয়রনকে টেনে নিতে সাহায্য করে। আচ্ছা, এখানে বলে রাখি, এই যে অ্যানিমিয়া বা রক্তাল্পতার ফলে কি হয়, অনেক সময় নখগুলো চামচ আকৃতির হয়ে যায়, বা চোখের নিচে এই যে মিউকাস, মানে চোখটাকে এরকমভাবে টানলেই নিচে যে অংশটা দেখা যায় সেই অংশটা সাদা মতো দেখায়। এইগুলো থেকে বোঝা যায় যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়েছে। তারপর হলো অন্ধত্ব। অন্ধত্বের একটা কারণ হলো ভিটামিন এর অভাব। এছাড়াও অন্ধত্ব বা ধরো তোমার চোখের ভিতরে সাদা সাদা দাগ, বা ধরো আমাদের ত্বক খসখস করা, চামড়া পুরু হয়ে যাওয়া, এই সমস্ত রোগগুলো মানে সমস্তগুলোর হয় হলো এই ভিটামিন এর অভাবে। তাহলে ভিটামিন এও আমাদের জন্য অত্যন্ত দরকার। ভিটামিন এ পাবো কি থেকে? যে কোনো অরেঞ্জ, লাল জাতীয় বা কমলা জাতীয়, হলুদ জাতীয় এই জাতীয় ফলগুলো থেকে সব থেকে ভিটামিন এ পাওয়া যায়। এটা খুব সহজ মনে রাখা, সেজন্য এটা মনে রাখবে, মেনলি কমলা, হলুদ, লাল এই জাতীয় যে ফলগুলো দেখতে হচ্ছে এগুলো থেকে ভিটামিন এ পাই। যেমন পাকা আম, পাকা পেঁপে, তারপর ধরো কমলা লেবু, গাজর, এগুলো থেকে প্রচুর পরিমাণ ভিটামিন এ আমরা পেয়ে থাকি। তার সাথে ডিম, দুধেও সামান্য পরিমাণ থাকে। তাছাড়া যে কড লিভার অয়েল বা হাঙরের লিভার অয়েল হয় সেগুলোর ভিতরেও পাওয়া যায়। তারপর আসি হলো যেটা, সেটা আগে এটা পড়াচ্ছি, ঠিক আছে, মাঝে দুটো পরে বলবো। তারপর আসি হলো বেরিবেরি। এই যে বেরিবেরি রোগ, এটা ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে হচ্ছে। তার সাথে সাথে অনেক সময় দেখবে যে আমাদের মুখের ভেতরে শ্লেষ্মার একরকম ঘা হয়, শ্লেষ্মার প্রদাহ, সেটাও কিন্তু হচ্ছে এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। স্টোমাটাইটিস হয়, সেগুলোও কিন্তু এই ভিটামিন বি কমপ্লেক্সের অভাবেই হচ্ছে। এবার ভিটামিন বি কমপ্লেক্স পাই কীভাবে? সেটা হলো ঢেকি ছাটা চাল থেকে, সবুজ শাকসবজি, অঙ্কুরিত ছোলা, মুগ এই সমস্তগুলো থেকে পাই।
তাহলে বেরি রোগ কিসের অভাবে হচ্ছে এটা খুব ভালো করে পড়বে। এই বেরি রোগ আবার দুই প্রকার হয়, একটা শুষ্ক বেরি আর একটা সিক্ত বেরি। এক্ষেত্রে শুষ্ক বেরিতে মানুষ খুব রোগা হয়ে যায়, সিক্ততে খুব বেশি মোটা হয়ে যায় এবং শরীরে বিভিন্ন রকম সমস্যা দেখা যাচ্ছে। আগে 1800 শতাব্দীতে খুব বেশি পরিমাণ এই রোগ দেখা যেত। তারপর আসি হলো রিকেট মানে হলো অস্থি ভঙ্গুর হয়ে পড়ছে শিশুদের ক্ষেত্রে। তার সাথে সাথে যে সমস্ত মায়েরা শিশুদেরকে দুগ্ধ পান করান তাদের ক্ষেত্রেও এই রোগ হতে পারে, তাদের ক্ষেত্রে এই নামটা হলো অস্টিওপোরোসিস। তাহলে রিকেট বা অস্টিওপোরোসিস যাই হোক না কেন সেটা হলো ভিটামিন ডি এর অভাবে হচ্ছে। এই ভিটামিন ডি এর অভাবে জন্য এই রোগগুলো হয়। ভিটামিন ডি প্রধানত আমাদের হাড়কে শক্ত করে, দাঁত মজবুত করে, এগুলো ভালো করে। তার সাথে সাথে ভিটামিন ডি কিন্তু আমাদের মানে মনকে ভালো রাখার ক্ষেত্রে একটা ভালো এর একটা ভূমিকা আছে। ভিটামিন ডি যদি আমাদের শরীরে কম হয় তাহলে কিন্তু আমাদের ডিপ্রেশন জাতীয় সমস্যা হতে পারে। তার সাথে হেয়ার ফলেরও সমস্যা অত্যন্ত বেশি হয় ভিটামিন ডি এর অভাব হলে। তাহলে এই রোগগুলোর জন্য দায়ী হলো ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি প্রধানত কিসে পাবো? ভিটামিন ডি হলো সকাল 10টার আগে যে সানলাইট এবং বিকেল 4টের পরে, সেখান থেকে আমরা ভিটামিন ডি পেয়ে থাকি। কিন্তু সেগুলো ছাড়া খাদ্য থেকে ভিটামিন ডি খুব কম পরিমাণ পাওয়া যায়। কড লিভার অয়েল, হাঙুরের লিভার অয়েল সেগুলো থেকেও পাওয়া যেতে পারে। তার সাথে দুধ, ডিম এগুলো থেকেও সামান্য পরিমাণ পেয়ে থাকি। তবে মনে রাখতে হবে যেটা পাই সেটা সাফিসিয়েন্ট নয় আমাদের জন্য, সেই জন্যই আমাদেরকে সাপ্লিমেন্টেশন নেওয়া প্রয়োজন। ওই যেটা বললাম কড লিভার অয়েল বা এগুলো পাওয়া যায়, সেগুলো আমাদেরকে খাওয়া প্রয়োজন। তাহলে বেরি রিকেট এগুলো নিয়েও আলোচনা করে দিলাম। তারপর আসি হলো ম্যারাসমাস আর কোয়াশিওরকর। ম্যারাসমাস আর কোয়াশিওরকর জাতীয় শিশু যখন 1900 শতাব্দীতে প্রচণ্ড বেশি দুর্ভিক্ষ হতো তখন অনেক বেশি দেখা যেত, এখনও অনেক জায়গায় দেখা যেতে পারে। কোয়াশিওরকর সাধারণত 1 বছরের ওপরের বাচ্চাদের, 1 বছর থেকে 4 বছরের শিশুদের মধ্যে দেখা যায়। এটা প্রধানত প্রোটিনের অভাবে হয়। এক্ষেত্রে শিশুর যে চামড়া সেটা খুব গাঢ় বর্ণের হয়ে যায়, পেট খুব ফুলে যায়, শরীর খুব রোগা কিন্তু পেট খুব ফুলে থাকছে এবং চোখগুলো দেখলে মনে হয় যেন শরীরের বাইরে ঠিকরে বেরিয়ে আসছে। এই জাতীয় যে লক্ষণগুলো, তার সাথে সাথে যদি বয়স 1 থেকে 4 বছরের মধ্যে হয় তাহলে বুঝতে হবে যে এদের শরীরে প্রোটিনের অভাবে যে রোগ হয়েছে সেটার নাম হলো কোয়াশিওরকর। এই কোয়াশিওরকর দূর করতে গেলে কি করতে হবে? অবশ্যইভাবে প্রোটিন যথাযথ পরিমাণে খেতে দিতে হবে। প্রোটিনের সাপ্লিমেন্টেশন শুরু হলে এই রোগ ঠিক হয়ে যাবে। প্রোটিন মানে কি? তোমাকে দুধ, ডিম, মাছ, মাংস এই জাতীয় খাদ্যগুলোকে খেতে হবে। আর যদি উদ্ভিদ প্রোটিনের কথা বলো তাহলে সেক্ষেত্রে বিভিন্ন রকমের ডাল, পনির, ছানা, দই এগুলোকে বেশি করে গ্রহণ করতে হবে। তারপর হলো ম্যারাসমাস জাতীয় ম্যারাসমাস যে সমস্ত শিশুর হয় তাদের সাধারণত 1 বছরের কম বয়স 1 বছরের কম বয়সে ম্যারাসমাস হয়। এদের শরীরে সাধারণত প্রোটিন এবং কার্বোহাইড্রেট দুটোর অভাবেই হচ্ছে। এই শিশুগুলোর কি হয়? হাত পা খুব সরু হয়ে যায়, দেখে মনে হয় যেন পেশি ক্ষয় হয়ে গেছে, কোনো শরীরে কোনো পেশি নেই। আমাদের যেই হাতের এই পেশি এগুলো বা পায়ের এই পেশিগুলো দেখে মনে হয় যেন ক্ষয়ে গেছে। একদম হাড় দেখা যায়, বুকের যে হাড় সেগুলো দেখা যাচ্ছে, চামড়া কুঁচকে গেছে। এই জাতীয় লক্ষণগুলোকে দেখলে বুঝতে পারবে যে ম্যারাসমাস হয়েছে। শিশুর বয়স 1 বছরের কম হতে হবে। তাহলে এক্ষেত্রে দুটো খাবারই খেতে হবে, কার্বোহাইড্রেট এবং প্রোটিন দুটোর। যখনই খাবার যথাযথ পরিমাণ খাদ্য নেওয়া শুরু হবে তখন এই রোগ ঠিক হয়ে যাবে। আচ্ছা, এখানে বলে রাখি অনেক সময় পার্থক্য আসে কোয়াশিওরকর ও ম্যারাসমাসের। সেক্ষেত্রে কোন বছরের বাচ্চাদের হচ্ছে সেটার উপর নির্ভর করে একটা পার্থক্য হবে। কোয়াশিওরকর হচ্ছে 1 থেকে 4 বছরের আর ম্যারাসমাস হচ্ছে 1 বছরের নিচে শিশুদের। কোনটা কিসের অভাবে হচ্ছে? কোয়াশিওরকর হচ্ছে শুধুমাত্র প্রোটিনের অভাবে আর ম্যারাসমাস হচ্ছে প্রোটিন এবং কার্বোহাইড্রেট এই দুটোরই অভাবে। আর কি লক্ষণ দেখা যাচ্ছে 2-1টা লিখে দিতে পারো। কিন্তু লক্ষণ বলতে গেলে দুটোর ক্ষেত্রেই একই রকম, শুধু এক্ষেত্রে কোয়াশিওরকরের ক্ষেত্রে একটাই যে বৈশিষ্ট্য সেটা হলো এদের যে পেট অত্যন্ত ফোলাভাবে দেখা যায়। হাত পা তো দুক্ষেত্রেই সরু থাকে, কিন্তু পেটটা খুব বেশি ফুলে যায় কোয়াশিওরকরের ক্ষেত্রে, সেটা একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। এক্ষেত্রে বলে রাখি এই যে হাড় ভঙ্গুর হয়ে যাওয়া বা রিকেট বা অস্টিওপোরোসিস যাই হোক না কেন সেগুলো কিন্তু ভিটামিন ডির সাথে সাথে ক্যালসিয়ামেরও একটা উল্লেখযোগ্য ভূমিকা আছে। তুমি যদি যথাযথভাবে ক্যালসিয়াম খাচ্ছ না, খাদ্য থেকে নিচ্ছ না, কিন্তু সেক্ষেত্রেও কিন্তু হাড়
ভঙ্গুর হয়ে যেতে পারে, দাঁত ভঙ্গুর হয়ে যাবে। এগুলোর একটা সোজা লক্ষণ হলো যাদের নখ খুব সহজে ভেঙে যায় তাদের ক্ষেত্রে বুঝতে হবে যে তাদের শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। ঠিক আছে, নখ অনেক সহজে ভেঙে যায় এবং নখ খুব পাতলা, নখের ভিতর মানে নখটা খুব শক্ত নয়, তাদের ক্ষেত্রে বোঝা যায় যে শরীরে ক্যালসিয়ামের অভাব আছে। সেক্ষেত্রে ক্যালসিয়াম জাতীয় খাদ্য গ্রহণ করতে হবে, সেটা হলো তোমার প্রধানত দুধ এবং ডিম থেকে পেয়ে থাকো। যদি গ্রহণ করো সেক্ষেত্রে ভিটামিন ডি পেয়ে যাচ্ছ, ক্যালসিয়াম, এবং ভিটামিন ডি কিন্তু মানে এই ক্যালসিয়ামটাকে শোষণ করতে সাহায্য করে। মানে তুমি ধরো ক্যালসিয়ামের ট্যাবলেট খাচ্ছ কিন্তু ভিটামিন ডি মানে কোনোভাবে শরীরে যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু ক্যালসিয়ামটা শোষিত হবে না, ক্যালসিয়াম আমাদের শরীর টেনে নেবে না। ঠিক আছে, তাহলে এই জায়গাটা আমি ছকের মাধ্যমে বোঝাবার চেষ্টা করলাম, যদিও বা আগের বছর আমি এটাকে পুরো বইতে যেরকমভাবে প্রশ্ন উত্তর রূপে দেওয়া আছে সেইভাবে পড়িয়েছি। যদি তোমাদের সেই ভিডিওটাও দেখতে মানে ইচ্ছা প্রকাশ করো তাহলে জানাতে পারো, আমি সেই ভিডিওটার লিঙ্কও শেয়ার করে দেবো। তার সাথে সাথে ক্লাস 7-এর লাইফ সায়েন্সের প্লেলিস্টেও পেয়ে যাবে। যদি কোনো প্রশ্ন থাকে জিজ্ঞাসা করতে পারো। তোমরা এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করতে একদম ভুলো না, সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। থ্যাংক ইউ।